বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে শেখ হাসিনা সহ তার নেতাদের বিচারের কার্যক্রম চলছে, এরই মাঝে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশও হয়েছে। এবার হাইকোর্টে রিট করা হয়েছে এই ট্রাইব্যুনালের মানে বৈধতা নিয়ে। এই ট্রাইব্যুনালকে অবৈধ ঘোষণা করতে হবে, এরকম একটা রিট করা হয়েছে। বিএনপিকে বয়কট করে আওয়ামী লীগে যোগদান করেছি এবং আমি ঘোষণা দিয়েছি যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আছি। বাংলার রাজনীতিতে বিশাল বড় একটা পরিবর্তন ঘটতে যাচ্ছে অতি অল্প সময়। এই যে দলে দলে মানুষ আওয়ামী লীগে যোগদান করতেছে, এটা কিসের ইঙ্গিত, কিসের আলামত? অবশ্যই এটার পেছনে কোনো ইঙ্গিত আছে, আলামত আছে। শেখ হাসিনা আন্তর্জাতিক ভাবে খেলা শুরু করে দিয়েছে। শেখ হাসিনা আন্তর্জাতিক মহলকে বোঝাতে সক্ষম হয়েছে 2 বছর পেরোনোর পরে যে বাংলাদেশে এখনো সবচেয়ে বড় রাজনৈতিক দলের একটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সবচেয়ে বড় চাপ প্রয়োগ করছে আওয়ামী লীগের কার্যক্রমে যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে ফেলার জন্য। দিন শেষে কি ঘটল? বড় কোনো নেতার উপস্থিতি ছাড়াই, বিশাল কোনো সমাবেশ না করেই আওয়ামী লীগ তার রাজনৈতিক উপস্থিতি সবচেয়ে বড় বার্তাটি দিয়ে দিল। এত সংকটের মধ্যেও কিভাবে সফল হলো আওয়ামী লীগ? দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, তবে কি এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতটি বাতিল হয়ে যাবে? দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই এই আদালতকে অবৈধ ঘোষণা করার জন্য আদালতে রিট করা হয়েছে। তবে কি দর্শক, সাবেক প্রধানমন্ত্রী এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে যে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, সেটিও বাতিল হয়ে যাবে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, একদিকে যেমন এমন তথ্য আসছে, ঠিক অন্যদিকে আবার বলা হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার যেই ব্যবস্থাগুলো গ্রহণ করেছেন তার মধ্যে সেনাবাহিনী মোতায়েন, এটিকে কেন্দ্র করে বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগকে ঠেকানোর জন্য রাজনৈতিক যে শক্তি, সেই শক্তিটা বিএনপির নেই, সেজন্যই তারা সেনা মোতায়েন করেছে। দর্শক, এই মন্তব্যের সাথে আপনি কতটা একমত রয়েছেন সেটিও কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, আর কথা বাড়াবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। উদ্দেশ্য একটাই, আওয়ামী লীগকে রুখে দেওয়া। কিন্তু দিন শেষে কি ঘটল? বড় কোনো নেতার উপস্থিতি ছাড়াই, বিশাল কোনো সমাবেশ না করেই আওয়ামী লীগ তার রাজনৈতিক উপস্থিতি সবচেয়ে বড় বার্তাটি দিয়ে দিল। এত সংকটের মধ্যেও কিভাবে সফল হলো আওয়ামী লীগ? ইতিহাসের এক অদ্ভুত সমীকরণ দেখল বাংলাদেশ। বর্তমান বিএনপি সরকার এবং তাদের সমমনা দলগুলো বারবার বলছে আওয়ামী লীগ নেই, কিন্তু সেই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সরকারের যে তৎপরতা দেখা গেল তা নজিরবিহীন। 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েন, হাজার হাজার পুলিশ ও বিজেপি সদস্যদের রাজপথে নামানো হলো। এই সব কিছুই আসলে কিসের ইঙ্গিত দেয়? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগ দৃশ্যত বড় কোনো মহাসমাবেশের ডাক না দিলেও তাদের অস্তিত্বের আশঙ্কায় বিএনপি সরকার ও জামাত এনসিপির মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে। যখন একটি দলকে ঠেকাতে পুরো রাষ্ট্রযন্ত্র এবং সমমনা সব রাজনৈতিক দলকে মাঠে নামতে হয়, তখন জনমনে খুব সাধারণ একটি বার্তা পৌঁছায়। বার্তাটি হলো, মাঠে এখন বিএনপি জামায়াতের একমাত্র প্রধান প্রতিদ্বন্দ্বী এই আওয়ামী লীগই। আর এই বার্তাটি প্রতিষ্ঠা করতে পারাটাই ছিল আওয়ামী লীগের প্রথম এবং সবচেয়ে বড় কৌশলগত সফলতা। কিন্তু এত কঠোর নিরাপত্তা এবং বাধার দেয়াল ভেঙে দেশের বিভিন্ন প্রান্তে কী ঘটল? চলুন নজর দেওয়া যাক মাঠ পর্যায়ের বাস্তবতায়। ঢাকা, গোপালগঞ্জ সহ কিছু এলাকায় আত্মগোপনে থাকা নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন এবং প্রতীকীভাবে দিবসটি পালন করে। কোথাও কোথাও তারা কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন। সবচেয়ে বড় চমকটি এসেছে ঝিনাইদহ থেকে। সেখানে এক আওয়ামী লীগ নেতাকে যখন পুলিশ আটক করতে যায়, তখন স্থানীয় নেতাকর্মীরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এই একটি ঘটনায় প্রমাণ করে দলটি তৃণমূল কতটা চাঙ্গা এবং যে কোনো পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখাতে সক্ষম। বাংলাদেশের রাজনীতিতে সবসময় বলা হয় আওয়ামী লীগের মূল শক্তি তার তৃণমূল। শীর্ষ নেতৃত্ব যখন কারাগারে এবং আত্মগোপনে থাকে, তখনও তৃণমূলের এই শক্তি দলটিকে বাঁচিয়ে রাখে। বড় নেতার উপস্থিতি ছাড়াই স্থানীয়ভাবে এই প্রতিরোধ ও কর্মসূচি সফল করার দলটির জন্য একটি বড় সাংগঠনিক বিজয়। এবার আসা যাক বিএনপি ও জামায়াতের প্রতিক্রিয়া প্রসঙ্গে। আওয়ামী লীগকে রুখতে বিএনপি এবং জামায়াত পাল্টা মিছিল ও সমাবেশ করে, কিন্তু প্রশ্ন হলো
আওয়ামী লীগ যেখানে বড় কোনো প্রকাশ্যে জমায়েতের ডাকই দেয়নি, সেখানে এই পাল্টা কর্মসূচির প্রয়োজন কেন পড়ল? এখানেই লুকিয়ে আছে আতঙ্ক ও ভয়। আওয়ামী লীগের তৃণমূলের নিঃশব্দ উপস্থিতি বিএনপি জামাত জোটকে এক ধরনের চাপে ফেলেছে। তারা ভয় পাচ্ছে যদি মাঠে সামান্যতম শূন্যস্থান তৈরি হয় তবে আওয়ামী লীগ সেই সুযোগটি লুফে নেবে। এই আশঙ্কার কারণে তারা নিজেদের শক্তি প্রদর্শন করতে বাধ্য হয়েছে। কোনো বড় ধরনের সমাবেশ না করেও প্রতিপক্ষকে রাজপথে নামতে বাধ্য করাই আওয়ামী লীগের বড় সাফল্য। এই পুরো পরিস্থিতির মাঝেও একটি স্পষ্ট কণ্ঠস্বর বারবার ফিরে আসছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেওয়া এক বার্তায় দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ জনগণের সঙ্গে ছিল, জনগণের সঙ্গে আছে, জনগণের সঙ্গেই থাকবে। জনগণের শক্তিতেই আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে, গণতন্ত্র ফিরিয়ে আনবে। শেখ হাসিনার এই বক্তব্যকে অনেকেই কেবল রাজনৈতিক কথার কথা মনে করেছিলেন, কিন্তু 23শে জুনের পর এই বক্তব্যের রাজনৈতিক ওজন অনেকটাই বেড়ে গেছে। বর্তমান বিএনপি সরকার কিংবা জামাত এনসিপি জোট যতই দাবি করুক যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, বাস্তবতা বলছে দলটিকে পুরোপুরি শেষ করা এতটা সহজ নয়। ইতিহাস সাক্ষী, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে জোর করে বা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে চিরতরে মুছে ফেলা যায়নি। আওয়ামী লীগ অতীতেও সামরিক শাসনের মুখোমুখি হয়েছে, শীর্ষ নেতাদের হারিয়েছে, কিন্তু বারবার ফিরে এসেছে এই তৃণমূলের ওপরই ভর করে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর ঘটনা সেই ঐতিহাসিক সত্যকে আবারও সামনে এনে দাঁড় করালো। তাহলে শেষ পর্যন্ত সমীকরণটি কি দাঁড়ালো? আওয়ামী লীগ কি সফল হলো? রাজনৈতিক কৌশলের দিক থেকে আওয়ামী লীগ সফল। তারা নিজেদের কোনো বড় ক্ষতি না করে প্রতিপক্ষকে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় ও দলীয় শক্তির অপচয় করতে বাধ্য করেছে। তারা প্রমাণ করেছে দৃশ্যত তারা মাঠের বাইরে থাকলেও দেশের রাজনৈতিক শক্তি এখনও তাদের কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। আপনার কি মনে হয়, আওয়ামী লীগকে ঠেকাতে গিয়ে বিএনপি জামায়াতের দুর্বলতায় কি প্রকাশ্যে এলো? বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে শেখ হাসিনা সহ তার নেতাদের বিচারের কার্যক্রম চলছে, এরই মাঝে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশও হয়েছে। সেই ট্রাইব্যুনাল নিয়ে দেশের ভিতরে যেমন বিতর্ক রয়েছে, সেই ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়া নিয়ে বিতর্ক রয়েছে, আন্তর্জাতিক মহলেরও উদ্বেগ রয়েছে। একটা পয়েন্টে তো উদ্বেগ রয়েছে, সেটা হচ্ছে যে এই ট্রাইব্যুনাল গঠিত মূলত 71-এর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, 1973 সালে গঠিত। সেই যুদ্ধাপরাধীদের জন্য গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার কেন করতে হবে, আওয়ামী লীগ নেতাদের কেন বিচার করতে হবে, এই প্রশ্নের সমাধান এখন পর্যন্ত আমরা পাইনি। এটা যেমন ছিল তেমনি ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম, আইনজীবীদের বিভিন্ন কার্যক্রম, প্রসিকিউশনের কার্যক্রম, শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবীর হো হো করে হাসতে হাসতে বলা আমি খুব কষ্ট পেয়েছি, এই ব্যাপারগুলো অনেক বিতর্ক তৈরি করেছিল। বিশেষ করে ওই রায়ের পরে হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যে উদ্বেগ প্রকাশ করেছিল, সেই উদ্বেগে এরকমটা মনে হওয়ার কারণই রয়েছে যে এই পুরো প্রসেসটা বিতর্কিত হচ্ছে কি না। এরকম আলোচনার মাঝেই এবার হাইকোর্টে রিট করা হয়েছে এই ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে। এই ট্রাইব্যুনালকে অবৈধ ঘোষণা করতে হবে, এরকম একটা রিট করা হয়েছে। এরকম প্রতিকূল পরিবেশেই যদি এরকম রিট হয়, তাহলে অনুকূল পরিবেশে গিয়ে এই কর্মকাণ্ডগুলো কি আদৌ বৈধতা তার থাকবে? এই প্রশ্নগুলো বারবার উকিঝুঁকি দিচ্ছে। এই যে রিট করা হচ্ছে, যিনি রিট করছেন তিনি কি রাজনৈতিকভাবে বিপাকে পড়ে যাবেন না? এই প্রশ্নগুলো সামনে আসছে। যুগান্তরে এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট। এই ব্যাপারটা একটু জানি, চলুন আগে জানি। এই রিট দায়ের করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ এই রিট দায়ের করেন। শুধু সুপ্রিম কোর্টের তিনি সিনিয়র আইনজীবী না, তিনি মুসলিম লীগেরও প্রধান। রিটে আইন সচিব সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে। রিট আবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সম্পূর্ণ বিলুপ্তি চেয়ে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের বিচারের জন্য বিশেষ এই আইনটি প্রণয়ন করা হয়েছিল। ফলে 71-এর যুদ্ধবন্দীদের প্রত্যাবাসনের মধ্য দিয়ে এই আইনের মূল কার্যকারিতা শেষ হয়ে গেছে। আবেদনে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে আইনটিতে বেশ কয়েকবার সংশোধন আনা হলেও ট্রাইব্যুনাল এখনও বহাল রাখায় রাজনৈতিক অপব্যবহারের আশঙ্কা রয়েছে। অর্থাৎ এখানে মূলত দাবি করা হচ্ছে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটাকে রাজনৈতিকভাবে অপব্যবহার করা হচ্ছে এবং ভবিষ্যতেও করা হতে পারে। ভবিষ্যতের ইঙ্গিতটা তিনি কি এভাবে দিলেন যে আজকে যারা শেখ হাসিনা কিংবা তার নেতাদের বিচার এই আদালতে করছে, কালকে সেটা যদি 100 বছর পরেও হয়, এই আদালতে যদি জীবিত থাকে, তাহলে এই আদালতে আবার এই আয়োজনের যারা পেছনে রয়েছেন, আয়োজক যারা, তাদের বিচারের কার্যক্রম যদি পরবর্তী কোনো সরকার এই আদালতে করে, তখন কি হবে? একদিক থেকে এই ব্যাপারটা ঠিকই আছে বোধহয়, যে এটার রাজনৈতিক অপব্যবহার যেন না হয়, এই কারণেই এটা বিলুপ্ত করার আবেদনটা। কিন্তু এই মুহূর্তে যেহেতু শেখ হাসিনা সহ তার নেতাদের বিচার এই আদালতে চলছে, এই মুহূর্তে এটা পাগলেও বিশ্বাস করবে না
যে আদালত থেকে এরকম একটা রায় আসবে যে এই ব্যাপারে মানে কি বলবো যে রুল জারি করা হলো, কেন এটা মানে বাতিল করা হবে না মর্মে সরকারের কাছে রুল জারি করে জানতে চাওয়া হলো, সেরকম কিছু ঘটবে না। আই থিঙ্ক মানে গতকালকে এই রিটটা করা হয়েছে, আজকের মধ্যেই এরকম একটা খবর চলে আসবে যে মানে শুনানিবিহীন এই আবেদন খারিজ করে দেয়া হয়েছে। সেদিকে কি ব্যাপারটা যাচ্ছে? সেদিকেও যদি ব্যাপারটা যায় তাহলে একটা প্রশ্ন আসে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, প্রফেসর ইউনূসের কার্যক্রম, প্রফেসর ইউনূস সরকারের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, এগুলো নিয়ে যে এরই মাঝে আদালতে অনেকগুলো রিট দায়ের হয়েছে, এটা কি সিগন্যাল দেয় না যে এই দুঃসময়ে যদি এই ব্যাপারগুলো নিয়ে রিট হয় তাহলে যারা রিট করছেন তারা যে সময়টাকে সুসময় মনে করবেন, তখন তাহলে কি অবস্থা হবে? শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে খেলা শুরু করে দিয়েছে। শেখ হাসিনা আন্তর্জাতিক মহলকে বোঝাতে সক্ষম হয়েছে 2 বছর পেরোনোর পরে যে বাংলাদেশে এখনো সবচেয়ে বড় রাজনৈতিক দলের একটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, এবং বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশ আওয়ামী লীগকে মনে প্রাণে ধারণ করে এবং বাংলাদেশ আওয়ামী লীগের পাশে আছে। এই সকল বিষয় যখন আন্তর্জাতিক মহল পর্যবেক্ষণ করে বুঝতে পেরেছে, কমনওয়েলথের মতো সংস্থা থেকে শুরু করে জাতিসংঘ বর্তমান বিএনপি সরকারের উপর অনেক আগে থেকেই চাপ প্রয়োগ করা শুরু করে দিয়েছে। অনেকেই বলতে পারেন কি ধরনের চাপ প্রয়োগ করা শুরু করে দিয়েছে। সবচেয়ে বড় চাপ প্রয়োগ করছে আওয়ামী লীগের কার্যক্রমে যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে ফেলার জন্য। কারণ একটি গণতান্ত্রিক দেশের মধ্যে এত বড় একটি রাজনৈতিক দল, এত জনপ্রিয় একটি রাজনৈতিক দলের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা এতদিন ধরে দিয়ে রাখতে পারে না। সে সকল সংস্থাগুলোর কথা হচ্ছে যারা জুলাই গণহত্যার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনুন এবং আদালতের মাধ্যমে সাজা দিন, কোনো সমস্যা নেই। সেটা বাংলাদেশের টকশোর আলোচক যারা তারাও সেম কথা বলছে। কিন্তু সাধারণ জনগণ যারা যারা আওয়ামী লীগের নিরপরাধ, তাদের কিন্তু রাজনীতি করার অধিকার আছে। তারা তাদের পছন্দের রাজনৈতিক দল আওয়ামী লীগকে ভালোবাসে, তারা আওয়ামী লীগের রাজনীতি করবে। সো বর্তমান সরকারের কোনো অধিকার নেই আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা রাখার এবং আওয়ামী লীগের নিরীহ কর্মীদের উপর দমন নিপীড়ন চালানোর। এই সকল বিষয়গুলো আন্তর্জাতিক সংস্থাগুলো এবং আন্তর্জাতিক মহল সকল কিছু এখন অবগত আছে, এবং যে সকল বিষয়গুলো অবগত ছিল না সে সকল বিষয়গুলো আন্তর্জাতিক মহলকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন এবং শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা তাদের কূটনীতিকের মাধ্যমে সকল কিছু আন্তর্জাতিক মহলের কাছে ক্লিয়ার করে দিয়েছে। এবং আমরা কিছুদিন আগেও দেখতে পেয়েছি শেখ হাসিনা ডাইরেক্টলি জাতিসংঘকে চ্যালেঞ্জ করেছিলেন চিঠি দেওয়ার মাধ্যমে যে 1400 কোনো ছাত্র হত্যা বাংলাদেশে হয়নি, যদি হয়েই থাকে তাদের প্রমাণ দেন। আপনারা যে নিউজটি করেছিলেন সেটা ভুল নিউজ ছিল এবং ছাত্র হত্যার সংখ্যাও ভুল ছিল। আসলেই সত্য, বাংলাদেশে জুলাই আন্দোলনে হাইয়েস্ট হয়তো বা 2 থেকে 300 বা হাইয়েস্ট 400 ছাত্র মারা গিয়েছিল। সেগুলো কিন্তু পুলিশ বা আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে মারা যায়নি, অনেকেই স্নাইপারের গুলিতে মারা গিয়েছে এবং ছাত্রলীগের অনেক কর্মী মারা গিয়েছে। সকলকে মিলেই এই 300-400 ছাত্র হয়তো বা বাংলাদেশে মারা গিয়েছে। যে সংখ্যা বলা হয়েছে জাতিসংঘ থেকে এবং বর্তমান বাংলাদেশের নিউজ মিডিয়ার পক্ষ থেকে কেউ বলছে 800, কেউ বলছে 1400, সেটার কোনো সত্যতাও যাচাই হয়নি, সেটার কোনো প্রমাণও মেলেনি। বরং আমরা 5 আগস্টের পরে দেখতে পেয়েছিলাম যাদেরকে মৃত বানিয়ে মামলা করা হয়েছিল তারা কিছুদিন পর পর জীবিত হয়ে ফিরে এসেছে। সো সকল কিছু যে ভুয়া সংখ্যা ছিল সেটা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছিল এবং শেখ হাসিনা যখন জাতিসংঘে চিঠি দিয়ে চ্যালেঞ্জ করেছিল তারপর আরো দুধ কা দুধ পানি কা পানি হয়ে গিয়েছে। এই সকল বিষয় আন্তর্জাতিক মহল এবং জাতিসংঘ বুঝতে পেরে এখন বর্তমান বিএনপি সরকারের উপর অনেক বেশি চাপ প্রয়োগ করছে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য এবং আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দেওয়ার জন্য। শুধু তাই নয়, আন্তর্জাতিক এই সকল সংস্থার পাশাপাশি ভারত সরকার, রাশিয়া সরকার এবং আওয়ামী লীগের যে সকল মিত্র আছে তারাও কিন্তু মোটামুটি এই বিএনপি সরকারকে চেপে ধরেছে। বিএনপির এখন মেইন ভরসা হচ্ছে আমেরিকা এবং পাকিস্তান। আমেরিকাও কিন্তু বিএনপি সরকারের মাথার উপর যে ছায়া হিসেবে ছিল সেটাও সরে যাবে একমাত্র বিএনপির একটা ভুল পদক্ষেপের কারণে। সেটা হচ্ছে তারেক জিয়ার প্রথম বিদেশ সফরই হচ্ছে চীন সফর। সেই বিষয়টা কোনোভাবেই আমেরিকা মানতে পারছে না, সে কারণে আমেরিকার ছায়াও হয়তোবা আগামীতে বর্তমান তারেক জিয়া সরকারের উপর থেকে সরে যেতে পারে যদি তারেক জিয়া আমেরিকার সকল স্বার্থ হাসিলে আমেরিকাকে সাহায্য সহযোগিতা না করে। বর্তমানে এমন এক পরিস্থিতিতে তারেক জিয়া আছে ফাটা বাঁশের চিপাই, 2 নৌকায় পা দেওয়া আছে, যে কোনো মুহূর্তে 2টা পা ছিঁড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে বর্তমান বিএনপি সরকার। কিন্তু তারা মিডিয়ার সামনে এসে যেভাবে হাসি খুশি ভাবে চাপাবাজি করে, গালবাজি করে, মনে হচ্ছে তারা আজীবন বাংলাদেশে ক্ষমতায় থাকবে। বাংলাদেশে একটাই রাজনৈতিক দল বিএনপি, ভোট হলেই উত্তর কোরিয়ার মতো কিং জং উনের দল যেভাবে শুধু বারবার জিতে বারবার কিং জং উন প্রেসিডেন্ট হয়, সেম বাংলাদেশও সেম একই রকম ভাবে শুধু নির্বাচন হবে, নির্বাচন দিলে ভোট দিবে জনগণ, হাসি খুশি ভাবে শুধু বিএনপি কে ভোট দিবে আর তারেক জিয়া বাংলাদেশের
প্রধানমন্ত্রী হবে, এমন ভাবসাব তাদের মিডিয়ার সামনে এসে বক্তব্য দেয়। তারা যে কত বড় ফাটা বাসা চিপে পড়ে আছে তারা কল্পনা করতে পারছে না। তাদের মাথার উপর দিয়ে কত বড় শনির দশা করতেছে তারা কল্পনা করতে পারছে না। ভারত চুপচাপে 2 বছর বসেছিল না, কূটনীতিকভাবে আন্তর্জাতিক মহলের কাছে সকল কিছু ক্লিয়ার করেছে, আওয়ামী লীগও ক্লিয়ার করেছে, এবং কূটনীতিকভাবে কিভাবে বর্তমান বিএনপি সরকারকে চেপে ধরা যায় সেটাও কিন্তু ভারত মোটামুটি গুছিয়ে নিয়েছে। সো আগামীতে যে বিএনপি সরকারের উপর মারাত্মক আকারের কূটনীতিক চাপ বলেন এবং বিশ্বের পরাশক্তি যত দেশ আছে আওয়ামী লীগের মিত্র সকলের চাপ বলেন একসাথে আসবে এবং একেবারে বিএনপি সরকার টেনাফাড়া অবস্থা হয়ে যাবে। আবার বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগ একসাথে হয়ে বাংলাদেশের রাজপথে নামবে এবং রাজপথে আন্দোলন সংগ্রাম করে রাজপথ দখল করবে। তখন কি বাংলাদেশের সেনাবাহিনী বিএনপি সরকারের পাশে থাকবে? তো এই যে পুলিশকে দিয়ে এখন আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর দমন নিপীড়ন চালাচ্ছেন, নির্যাতন চালাচ্ছেন, এই পুলিশ কি বিএনপি সরকারের পাশে থাকবে? তো যদি আমাকে প্রশ্ন করেন আমি ক্লিয়ারলি বলে দিব না, থাকবে না। যখনই অবস্থা একেবারে আওয়ামী লীগের পক্ষে চলে আসবে, পরিস্থিতি গোলাটা দেখবে 360 অ্যাঙ্গেলে আপনি লিখে রাখেন বাংলাদেশের পুলিশ পলিটিক হবে, বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক হবে, সকলেই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে এসে দাঁড়াবে, বাংলাদেশের জনগণের পক্ষে এসে দাঁড়াবে এবং এই বিএনপি রেজিম, এই জামাত, এই এনসিপির আমুরা মামুরা বিএনপিরা একেবারে বাংলাদেশে পতন হয়ে যাবে, একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। এবং এই পতনের ফলে বিএনপি, জামাত এবং এনসিপির এই আমুরা মামুরা 30 থেকে 40 বছর আর বাংলাদেশের ক্ষমতায় আর চোখ দেখবে না এবং রাজনীতিও করতে পারবে না। বিএনপিকে বয়কট করে আওয়ামী লীগে যোগদান করেছি এবং আমি ঘোষণা দিয়েছি যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আছি। আমি আপনাদেরকে বলবো, বঙ্গবন্ধুর জীবনী পড়ুন, স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানুন, আপনারাও বলবেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রহমান রহিম, আমি কয়রা উপজেলার 6 নম্বর ওয়ার্ডের পায়রাতলা রাইট গ্রামের একজন জামাতের সমর্থন পেলাম। আজ থেকে আমি আওয়ামী লীগে যোগদান করিলাম। আওয়ামী লীগের এই দূর সময়ে তাদের পাশে এসে আবার দাঁড়াইছি। সারা জীবন যতদিন বাইসে আছি যেন তাদের পাশে থাকতে পারি। যারা আওয়ামী লীগের ভাই আছেন সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আমির হোসেন। আপনাদেরকে 2টা ভিডিও ক্লিপ দেখলাম। এরকম ঘটনা ঘটেছে যে দুধ দিয়ে গোসল করে একটা দল থেকে পদত্যাগ করে আওয়ামী লীগকে যোগদান। আমরা তো দেখেছি যে খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা, তার বাবা একটা সময় মন্ত্রী ছিলেন, বর্তমানে তার দল সরকারে আছে, তারপরও তিনি সেই দল ত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করলেন। এটা তো আমরা দেখলাম, আপনারা সবাই দেখেছেন। ঘটনাটি ঘটেছিল কিশোরগঞ্জ জেলা বিএনপি সদর দপ্তর অ্যাডভোকেট ফজলুল করিম মমিন, তিনি বিএনপি থেকে পদত্যাগ করে ওই দল থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেছিলেন। এবং আরও অনেক ঘটনা ঘটেছে। এই যে এখন আমার কথা হলো যে এই যে দলে দলে মানুষ আওয়ামী লীগে যোগদান করতেছে, এটা কিসের ইঙ্গিত, কিসের আলামত? অবশ্যই তো এটার পেছনে কোনো ইঙ্গিত আছে, আলামত আছে, সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করবো, সেটা জানার চেষ্টা করবো। দেখেন, এখন আপনি বলতে পারেন এখানে বিভিন্ন দিক আছে, যেহেতু আওয়ামী লীগের যে অবস্থানে থাকার কথা ছিল, আওয়ামী লীগ তো সেই অবস্থানে নাই। আওয়ামী লীগ তো তার তুলনায় অনেক বেশি ভালো অবস্থানে আছে, সেই জন্য আসতে পারে, এটা আপনি বলতে পারেন। আবার অন্যভাবে বলতে পারেন যে এই দলটা, এই যে এখন দলে দলে মানুষ যোগদান করতেছে, এই দলটা যে বিভিন্ন কর্মকাণ্ড কর্মসূচি করতেছে, এগুলো তথ্য সন্ধান পাচার করার জন্য তারা যোগদান করতেছেন, এটাও বলতে পারেন। কিন্তু এই দুটার কথার বিষয় হলো যে দেখেন, যদি কেউ নিজের দলকে তথ্য পাচার করার জন্য যদি আত্মগোপনে গুপ্তভাবে, মানে তিনি আদৌ ওই দলেরই আছেন কিন্তু উপরে তিনি আওয়ামী লীগে যোগ দিলেন, সেটা হলো আত্মঘাতী সিদ্ধান্ত হবে। কারণ এতে আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না, কারণ আওয়ামী লীগ যা করার তো প্রকাশ্যই করতেছে, তারা নিজেরাই ঘোষণা দিয়ে করতেছে। তাইলে এখানে গুপ্তর কী বিষয় আছে? আচ্ছা, সেটা গেল। এখন মূল বিষয়টা নিয়ে আলোচনা করি। দেখেন, প্রকৃতিতে ঘটনা ঘটে, প্রকৃতির কিছু চাওয়া পাওয়া থাকে। মানে মহান আল্লাহ পাক তিনি তো স্বয়ং কিছু করেন না, তিনি না কোনো মাধ্যমে কাজগুলো করেন। মানুষের মনের গতিবিধি পরিবর্তন, মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, মানুষের আবেগ অনুভূতির পরিবর্তন, এগুলো কিন্তু ঘটে যে না তা না। আপনি যদি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটের দিকে তাকান, সুস্পষ্টভাবে আমরা দেখতে পারি যে এই বিষয়গুলো ঘটে। এখন এই সময় দেখেন, আপনি বলতে পারেন ওই লোকগুলো বোকা, ওই লোকগুলো কেন এত বড় বোকামি করবে? এটা তো আদৌ সত্য কথা, কেন বোকামি করবে? কারণ এটা তো নিঃসন্দেহে বোকামি। খালি চোখে যদি আমরা সহজভাবে দেখি যে এটা একদম বোকামি। এই যে 15-17 বছর এত কিছু সহ্য করে, জেল জুলুম সহ্য করে, তারা এত কষ্ট সহ্য করে একটা সুদিন আসছে, সবেমাত্র দলটা ক্ষমতায় গেছে। আর সেই সময় সুদিনে তারা আবার এমন একটা দলে যোগ দিতেছেন যে দলটাই এখন একেবারে দুর্বিষহ সময় অতিবাহিত করতেছে। কর্মসূচি নিষিদ্ধ করে রাখা হয়েছে,
নিবন্ধন স্থগিত করে রাখা হয়েছে, ছাত্র সংগঠনগুলো পুরাই নিষিদ্ধ করে রাখা হয়েছে, যেখানে বের হলে মব করা হইতেছে, পুলিশের হাতে তুলে দেওয়া হইতেছে, নানান ধরনের ঘটনা ঘটতেছে। তাহলে এটা বোকামি না? এটা তো নিঃসন্দেহে বোকামি। এটা এইভাবে কিন্তু আমরা বলতে পারি। এখন তো আর আওয়ামী লীগের 10 কেজি গম দেওয়ার সামর্থ্য নাই, এখন তো আর আওয়ামী লীগকে কারো চাকরি দেওয়ার সামর্থ্য নাই, এখন তো আর আওয়ামী লীগ কারো বিল্ডিং করে দেওয়ার সামর্থ্য নাই। কিন্তু তারপরে কেন যোগ দিচ্ছে? এখানে ইঙ্গিতটা আমরা যতটুকু পাই এটা হলো যে মানুষ ভবিষ্যতের দিকে তাকাতে পারে, যে এই দলের ভবিষ্যৎটা অনেক ভালো। হ্যাঁ, একটা সময় দীর্ঘ সময় তারা ক্ষমতায় ছিল, তখন নানান ধরনের মিথ্যাচার অপপ্রচার প্রচার হয়েছে। এখন বর্তমানে তারা একটা দুর্বিষহ সময় আছে, কিন্তু অন্য দল যদি এরকম পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়তো, তাদের রিকভার করে রাজনীতিতে সক্রিয় হওয়া এবং আবার রাষ্ট্র ক্ষমতায় যাইতে যত সময় লাগতো, তার চেয়ে অনেক 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 গুণ কম সময় লাগবে এই দলটার প্রতি। এটা এখন ওপেন সিক্রেট, সবাই জানে। এবং এই দলটার প্রতি এত জনসমর্থন, যা ক্ষমতায় থাকালীন বোঝা জানে। ক্ষমতা যখন হারালো, দেশের পরিবেশ পরিস্থিতি যখন মানুষ দেখতে পেল, বুঝতে পারলো, তখন মানুষ বুঝতেছে যে এই দলের প্রতি এত জনসমর্থন, যা অতুলনীয়, তুলনার বাইরে। আরেকটা বিষয় এখানে হতে পারে, সেটা হলো যে এই দল তাদের নেতাকর্মীদের সাথে প্রতারণা বাটপারি করে না। এটা বাস্তব কথা। যেমনটি বর্তমান সময় দেখা যাইতেছে, একদল মানুষ উড়ে এসে তারাই সকল কিছু নিয়ে বসে আছে, কিন্তু 17 বছর যারা লড়াই সংগ্রাম নির্যাতন নিপীড়ন সহ্য করলো, তারা এখন বঞ্চিত। এই রাগে, ক্ষোভে, ঘৃণায় এটা হতে পারে। আর একটা হতে পারে যে 17 বছর এত কিছু করার পরে এখন 2 দিন সময় পাও নাই, সুদিনে চলে আসছো, এরকম অত্যাচার নির্যাতন শুরু করেছো, এরকম চাঁদাবাজি কত অপকর্ম শুরু করেছো, যা এই দলটা ত্যাগ করে দিলাম, এটা হতে পারে। আর একটা বিষয় হলো যে বিশ্বাস করেন, যখন এরকম একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটা প্রকৃতপক্ষে নিষিদ্ধ করা হয়েছে, বর্তমানে ক্ষমতাসীন বিরোধী দল, মানে বাংলাদেশের রাজনীতিতে যারাই সক্রিয় আছে তারা সবাই এক, তাদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র, তাদের বিরুদ্ধে এত কিছুর মধ্যেও যখন দলে দলে সেই দলে মানুষ যোগদান করতে শুরু করে, তখন বুঝতে হবে যে বাংলার রাজনীতিতে বিশাল বড় একটা পরিবর্তন ঘটতে যাচ্ছে অতি অল্প সময়। মানে এইটা কিন্তু মূল ইঙ্গিত। তাছাড়া সবারই বিবেক বুদ্ধি এবং যুক্তি আছে। কে এরকম বোকামি করবে যে এই দলটা যদি 20 বছর এইভাবে থাকতে হয়, সেইটা জেনে শুনে এই দলটাতে যোগ দেওয়া, এই বোকামিটা কে করতে পারে বলুন তো? কে করবে? আপনি ভাবুন যে আপনি দেখতেছেন, আপনি আপনার বর্তমান দলের উপর অতিষ্ঠ হয়ে পড়ছেন, অথবা আপনি দেখতেছেন যে ব্যাপক জনসমর্থন এই দলটার প্রতি, তারপরে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া, স্বাধীনতার ধারক বাহক, এই সব কিছু দেখতেছেন। দেখার পাশাপাশি আপনি এইটাও দেখতেছেন যে এত কিছুর পরেও এই দলটার আরও 20 বছর সময় লাগবে ঘুরে দাঁড়াতে। এই যে নির্যাতন নিপীড়নের হাত থেকে নিজেদেরকে সেভ করে একেবারে সাবলীলভাবে স্বাচ্ছন্দ্যের সাথে রাজনীতি করতে পারবে, 20 থেকে 30 বছর সময় লাগবে। আপনি যদি এইটা স্পষ্টভাবে দেখতে পারেন, আপনি কি এই দলে যোগ দেবেন? কারণ বিবেক বুদ্ধি তো সবারই আছে, মানুষ তো। এখন এইটা কিন্তু আমরা ইঙ্গিত পাই যে এই দলটা ঘুরে দাঁড়াবে, আবার তাদের সুদিন আসবে, সেটা অল্প দিনের মধ্যে হবে। এই বিষয়টা বোধহয় মানুষ তাদের ধারণার মধ্যে নিয়ে নিচ্ছে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।